কন্ডিশন অফ রেজোনেন্স ইন সাইক্লোটন। এই সাইক্লোটন যন্ত্রে অনুনাদ শর্তটা কি সেটা আমরা দেখব। এখানে এটা মনে রাখতে হবে, যখনই এখান থেকে পজিটিভ চার্জ বেরোবে, এই ডি আছে, এই ডি আছে, যখনই এটা পজিটিভ চার্জ এদিকে বেরোবে সঙ্গে সঙ্গে এই ডিটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। যখন পার্টিকেলটা ঘুরে এখানে আসবে তখন এটা নেগেটিভ, এটা পজিটিভ হবে। যদি এটা না হয়, মনে কর এই পজিটিভ চার্জটা এখানে এলো, আসার পর এইটা পজিটিভ, এটা নেগেটিভ থাকলো, তাহলে এই চার্জ পার্টিকেলটা এইদিকে যখন যাবে, যেহেতু এটা পজিটিভে রিপালসান করবে, তার ভেলোসিটি বাড়বে না। আর ভেলোসিটি না বাড়ে মানে ভেলোসিটি কমে যাবে, ভেলোসিটি কমলে রেডিয়াস কমে যাবে, তখন চার্জ পার্টিকেলটা এইভাবে ঘুরে বাইরে না বেরিয়ে আবার সেন্টারে চলে আসবে, মানে সাইক্লোটন মেশিনের কোনো কার্য সিদ্ধ হবে না। তাহলে এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যে পার্টিকেলটাকে আমি রোটেট করাচ্ছি তার ফ্রিকোয়েন্সি এবং যে এসি সোর্স আমি ব্যবহার করেছি তার ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু সাইক্লোটন মেশিনে যে চার্জ পার্টিকেলকে আমি অ্যাক্সেলারেট করছি কোনো কাজ করবে না। কারণ যদি উল্টো হয়ে যায়, মনে করো এই চার্জ পার্টিকেলটা ঘুরতে ঘুরতে এদিকে এলো, সঙ্গে সঙ্গে এই ডিটা কী হতে হবে, যদি চার্জ পার্টিকেলটা পজিটিভ হয় এই ডিটাকে নেগেটিভ হতে হবে। আবার যখন এখানে আসবে সঙ্গে সঙ্গে এটা কী হতে হবে, নেগেটিভ হতে হবে। অর্থাৎ এদের যে পোলারিটি চেঞ্জ হবে দুটির প্লাস মাইনাস, কে চেঞ্জ করবে, এসি সোর্স, যার ফ্রিকোয়েন্সি ধরেছে আমি কত, এন নট। তাহলে তার ফ্রিকোয়েন্সির সঙ্গে এই চার্জ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি কিন্তু সমান হতে হবে। যদি সমান না হয় সেক্ষেত্রে কী হবে, যখন এই চার্জ পার্টিকেলটা ঘুরতে ঘুরতে একটা ডি থেকে যখন অপর ডিতে যাবে, যদি চার্জ পার্টিকেলটা পজিটিভ হয় অপর ডিকে অতি অবশ্যই কী হতে হবে, নেগেটিভ হতে হবে। কিন্তু নেগেটিভ না হয় যদি পজিটিভ হয়, তখন কিন্তু চার্জ পার্টিকেলটা একটা ডি থেকে একটা ডিতে যাওয়ার সময় ভেলোসিটি না বাড়িয়ে ভেলোসিটি কমে যাবে, আর ভেলোসিটি কমে যায় রেডিয়াস কমে যাবে, তখন কিন্তু ওই পার্টিকেলটা আর অ্যাক্সিলারেট করা যাবে না, সেটা সম্ভব নয়। অর্থাৎ চার্জ পার্টিকেলের ভেলোসিটি বাড়াতে গেলে এবং তার এনার্জি বাড়াতে গেলে অতি অবশ্যই এই এসি সোর্সের ফ্রিকোয়েন্সি এবং চার্জ পার্টিকেলের ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। এটাই হচ্ছে রেজোনেন্সের শর্ত, ইকুয়ালস টু কিউবি বাই 2πm। এবার তোদের মনে হতে পারে যে এই যে স্পাইরাল যে ওয়েটাতে ঘুরছে পার্টিকেলটা, এই ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি বাড়ছে, মনে হবে লাস্টের দিকে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। না, ফ্রিকোয়েন্সি বাড়েনি। কী হয়েছে, ভেলোসিটি বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে যে সার্কেলটাতে ঘুরছে সার্কেলের আমাদের রেডিয়াসটা বেড়ে গেছে, মানে সার্কামফেরেন্স বেড়ে গেছে। আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট আছে। অর্থাৎ ছোট যখন সার্কেলে ঘুরেছিল তার ভেলোসিটি কম ছিল, যখন বড় সার্কেলে ঘুরলো ফ্রিকোয়েন্সি একই রাখার জন্য তার ভেলোসিটি কী করলো, বাড়িয়ে নিল। মানে আলটিমেটলি ফ্রিকোয়েন্সি কিন্তু পার্টিকেলটা কনস্ট্যান্ট থাকলো। যে চার্জ পার্টিকেলটা এই ডি এর মধ্যে ঘুরছে এবং যখন উইন্ডো থেকে বের করে নেওয়া হচ্ছে, তখন কিন্তু এই চার্জ পার্টিকেলটা একদম ডি এর লাস্ট প্রান্ত দিয়ে ঘুরে ঘুরে কিন্তু বাইরে বেরোচ্ছে। ওই বেরোনো মুহূর্তে ওই চার্জ পার্টিকেলটার আমরা এনার্জি বার করব, কাইনেটিক এনার্জি। তাহলে একদম লাস্ট ওয়েতে ঘুরলে তখন কিন্তু ডি এর রেডিয়াসটা কত, আর। তাহলে ওই চার্জ পার্টিকেলের ভেলোসিটি কত হবে, এই ফর্মুলা অনুসারে ক্যাপিটাল আর ইকুয়ালস টু এম ভি বাই কিউভি। তাহলে ভি ইকুয়ালস টু আর কিউবি বাই এম। তাহলে এই ভিটা কি, যখন চার্জ পার্টিকেলটা একদম ডি এর লাস্ট প্রান্তে মানে সার্কামফেরাম বরাবর ঘুরবে সেই মুহূর্তে তার ভেলোসিটি, মানে যখন তাকে উইন্ডো থেকে বের করে নেব। তাহলে এই মুহূর্তে ভেলোসিটি ভি হয়, তার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ এম আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার, মানে হবে আর স্কোয়ার কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই 2m। এইটা হবে ওই চার্জ পার্টিকেলের কাইনেটিক এনার্জি যখন সাইক্লোটন মেশিন থেকে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে। 49 নাম্বার নিউমেরিক্যাল।
সাইক্লোটন ফ্রিকোয়েন্সি ভ্যালু দিয়েছে 10 মেগাহার্টজ ইকুয়ালস টু 10 ইন্টু 10⁶ হার্টজ। আর রেডিয়াস অফ ডি এর ব্যাসার্ধ দিয়েছে 60/100 মিটার। যে চার্জ পার্টিকেলটা অ্যাক্সেলারেট করছে সেটা হচ্ছে প্রোটন। তার চার্জ কি ইলেকট্রনের চার্জের সমান কিন্তু পজিটিভ, এবং তার মাস দিয়ে দিয়েছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে। এই ফর্মুলা যদি ব্যবহার করি, সব কিছু দেওয়া আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পেয়ে যাব। সেকেন্ড পার্ট বলেছে এই পার্টিকেলটা মানে প্রোটন যখন ডি থেকে বেরিয়ে আসবে, যখন টার্গেটে হিট করবে, তার কাইনেটিক এনার্জি কত। আমরা ডেরিভেশন করেছিলাম, এটা ছিল তার কাইনেটিক এনার্জি। সব কিছু দেওয়া আছে, এখানে যদি বসিয়ে দিই এটা জুলে বেরোবে। কিন্তু আমাকে বার করতে বলেছে মেগা ইলেকট্রন ভোল্টে। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট 1.6 10⁻⁻19 জুল। তাহলে যেহেতু এটা জুলে বেরোলো, জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব এটা দিয়ে। আবার 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান 10⁶ ইলেকট্রন ভোল্ট। যা বেরোবে ইলেকট্রন ভোল্টে বেরোবে, তাকে 10⁶ দিয়ে ভাগ করলে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। 74 ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দিয়েছে। যে চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেট করছে প্রোটন, তার মাস দিয়ে দিয়েছে, চার্জ দিয়ে দিয়েছে। এই যে ডি থাকে, তার দুপ্রান্তে এসি সোর্স অ্যাপ্লাই করা হয়। বলছে কত সেকেন্ড অন্তর এসি সোর্সের পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, মানে এইটা প্লাস, এইটা মাইনাস, পরে এইটা মাইনাস, এইটা প্লাস, কত সেকেন্ড অন্তর চেঞ্জ হবে। আর আমরা জানি সাইক্লোটন ফ্রিকোয়েন্সি কাজ করতে গেলে এসি সোর্সের ফ্রিকোয়েন্সির সঙ্গে পার্টিকেলের সাইক্লোটন ফ্রিকোয়েন্সি সমান হতে হবে। সেই ফ্রিকোয়েন্সি ভ্যালুটা জানি এটা। তাহলে ফ্রিকোয়েন্সি যদি এটা হয়, তাহলে টাইম পিরিয়ড কী হবে 1/f 2πm/qb। এটা হচ্ছে কি এই পার্টিকেলটা কমপ্লিট অসিলেশন করতে। তাহলে এই পার্টিকেলটা যখন এখানে আসবে, তখন যদি এটা মাইনাস হয় এটা প্লাস, আবার যখন এখানে যাবে তখন উল্টে যাচ্ছে। তাহলে এইটুকু যেতে যে সময় লাগবে, সেই সময় এই পোলারিটা উল্টে যাবে। তার সময় কত লাগবে t/2, মানে πm/qb। এই সাইক্লোটন মেশিনে কিছু লিমিটেশান আছে। লিমিটেশান অফ সাইক্লোটন, লিমিটেশানগুলো কি না, অ্যাকর্ডিং টু দ্য আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, দ্য মাস অফ পার্টিকেল ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন ভেলোসিটি। দেখ, এই যে ভ্যালুটা বলেছে মাসের, m = m0 1 - v²/c²। যখন আমার কোনো ভেলোসিটি নেই, তখন আমার যে মাস মানে m = m0, যেটাকে আমরা বলছি রেস্ট মাস, যেখানে v = 0। যখন আমি স্থির আছি তখন আমার মাসটা হচ্ছে m0। যখন আমি দৌড়তে শুরু করব, দৌড়লে আমার ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে বিয়োগফলটা কমবে, বিয়োগফলটা কমলে মাসটা কিন্তু বাড়বে। সাধারণত আমাদের যে ভেলোসিটিটা আমরা তৈরি করতে পারি, সেই ভেলোসিটিটা খুব একটা বেশি নয়। সেটা আলোকের বেগের রেসপেক্টে খুবই কম, মানে মাসটা চেঞ্জ হয় খুব 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 সামান্য, এটাকে নেগলেজেবল করা যায়। কিন্তু যদি কোনো পার্টিকেলের ভেলোসিটি, যদি লাইটের ভেলোসিটি কাছাকাছি চলে আসে, লাইটের ভেলোসিটি 3 × 10⁸ মিটার/সেকেন্ড, সেটা হয়ে গেল 2 × 10⁸ মিটার/সেকেন্ড, তখন তো আলোকের বেগে কাছাকাছি চলে এসছে। তাহলে ভেলোসিটির মান খুব বেড়ে যাওয়ার জন্য এই বিয়োগফলের মান খুব কমে গেছে, তখন কিন্তু মাসটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে রেস্ট মাসের চেয়ে। সেক্ষেত্রে কিন্তু ওই মাসটাকে কিন্তু নেগলেক্ট করলে হবে না, ওই মাসটা কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে মাস যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মাস চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে পার্টিকেলের। বলেছিলাম সাইক্লোটন মেশিনে পার্টিকেলগুলো লাস্টের দিকে ভেলোসিটি বেড়ে গেলেও ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়ে যায়, আমরা তো রেজোনেন্সের শর্ত জানি, এই ফ্রিকোয়েন্সির সঙ্গে এই যে অল্টারনেটিং এসি সোর্সের ফ্রিকোয়েন্সি আমরা সমান করে রেখেছি।
সমানকে রেখেছি মানে এই কথা অর্থ কি, যদি পজিটিভ চার্জ পার্টিকেলকে অ্যাক্সিলারেট করি, এখানে নিয়ে এলাম, যখন সে ওই দিকে যাবে ওই ডিটা কী হবে, নেগেটিভ, ওকে অ্যাট্রাক্ট করবে। কিন্তু যদি না করে তাহলে সেক্ষেত্রে ওই পার্টিকেলের ভেলোসিটি কমে যাবে, রেডিয়াস কমে যাবে, মানে পার্টিকেলটা এনার্জি বাড়বে না, সে আবার কি করবে না ডিএস সেন্টারে চলে আসবে। তাহলে আমাদের এমন কোনো পার্টিকেল আমাদের এখানে চুজ করতে হবে যে পার্টিকেলটার ভেলোসিটি বাড়বে, তাতে মাসটাও কিন্তু বাড়বে, কিন্তু খুব সামান্য বাড়বে, তাতে রেজোনেন্সে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি যদি এমন কোনো পার্টিকেল নিয়ে নিই, ধরো ইলেকট্রন, ইলেকট্রনে কি মাস অনেক কম প্রোটনের চেয়ে। আমরা দেখেছিলাম যে ফোর্স ইকুয়ালস টু হয় ইন্টেন্সিটি টু চার্জ, আর অ্যাক্সিলেশন হয় ইন্টেন্সিটি টু চার্জ বাই মাস। যেহেতু ইলেকট্রনের মাসটা কম তাহলে অ্যাক্সিলেশন অনেক বেশি, আর অ্যাক্সিলেশন যদি খুব বেশি হয় অল্প সময়ের মধ্যে ইলেকট্রনের বেগ আলোকের বেগের কাছাকাছি পৌঁছে যাবে, সেক্ষেত্রে তার মাসটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়ে যাবে। আর উল্লেখযোগ্য পরিবর্তন হলে এই ফ্রিকোয়েন্সি মান চেঞ্জ হয়ে যাবে, তখন এই ফ্রিকোয়েন্সির সঙ্গে অল্টারনেটিভ ফ্রিকোয়েন্সি রেজোনেন্সের যে শর্তটা বিঘ্নিত হবে, মানে ওই পার্টিকেলকে অ্যাক্সিলারেট করা আর সম্ভব হবে না। এই জন্য বলেছি অ্যাট হাই ভেলোসিটি দ্য সাইক্লোটন ফ্রিকোয়েন্সি উইল ডিক্রিজ ডিউ টু দ্য ইনক্রিজ ইন দ্য মাস। মানে যদি ভর যদি বেড়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সি মানটা কী হবে, ডিক্রিজ করবে। পার্টিকেল আউট অফ রেজোনেন্স উইথ দ্য অল্টারনেটিং ফিল্ড, সেক্ষেত্রে যে এসি সোর্সে যে অল্টারনেটিভ ইলেকট্রিক ফিল্ড, সেই ফিল্ডে কী হবে না বিঘ্নিত হবে এবং অল্টারনেটিভ ফিল্ড থেকে সে বেরিয়ে আসবে, মানে রেজোনেন্সের শর্তটা বিঘ্নিত হবে। দ্যাট ইজ অ্যাজ দ্য আয়ন রিচ দ্য গ্যাপ বিটুইন দ্য ডি, দ্য পোলারিটি অফ দ্য ডি ইজ নট রিভার্স অ্যাট দিস ইনস্ট্যান্ট। মানে সেক্ষেত্রে এমন হবে এই যে পোলারিটি যে চেঞ্জ হচ্ছিল, যখন পার্টিকেলটা এখান থেকে এখানে আসবে তখন কিন্তু এই ডিটা কী হবে, নেগেটিভ হবে, ওই পজিটিভ চার্জটাকে অ্যাট্রাক্ট করার জন্য। তখন কিন্তু এই ইলেকট্রিক ফিল্ডটা রিভার্স হবে না, সেই কথাটাই আমি বলতে চেয়েছি। দ্য অ্যাবভ ড্রব্যাক ইজ ওভারকাম আইদার বাই ইনক্রিজ ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কী করতে পারি না, যেহেতু মাসটা বেড়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, তাহলে ফ্রিকোয়েন্সিকে বাড়ানোর জন্য ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়িয়ে দিতে হবে, তবে এই প্রবলেমটা সলভ হতে পারে। তাহলে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমরা সেটাকে বলবো সিঙ্ক্রোটন। অর বাই ডিক্রিজিং দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড অ্যাজ ইন আ সিঙ্ক্রোসাইক্লোটন। তাহলে মাস বেড়ে গেলে ফ্রিকোয়েন্সি কমে গেছে, তা রেজোনেন্সের ক্ষেত্রে দুটো ফ্রিকোয়েন্সি সমান হওয়া দরকার। তাহলে ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার জন্য আমি যদি ইলেকট্রিক ফিল্ডে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিতে পারি সেক্ষেত্রেও হবে। অর্থাৎ ওইরকম যদি করতে পারি আমরা যে ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ডে কমিয়ে যদি অ্যাডজাস্ট করতে পারি যাতে রেজোনেন্সের শর্ত বিঘ্নিত না হয়, তখন সেটাকে আমরা বলবো সিঙ্ক্রোসাইক্লোটন। আলটিমেটলি সিঙ্ক্রোসাইক্লোটনের ক্ষেত্রে এন নট ইন্টু এম ইকুয়ালস টু কিউবি বাই 2 পাই, মানে এম নট ইন্টু এম এর গুণফলটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, মানে কনস্ট্যান্ট থাকে সিঙ্ক্রোসাইক্লোটনের ক্ষেত্রে, মানে মাসটা বেড়ে যায় সঙ্গে সঙ্গে এসি যে সোর্স লাগানো আছে তার ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দেওয়া হয়, মানে মাল্টিপ্লাইটাকে কনস্ট্যান্ট রাখা হয়। তো এই কারণের জন্য ইলেকট্রন ক্যান নট বি অ্যাক্সিলারেটেড ইন আ সাইক্লোটন। ঠিক ইলেকট্রনকে এই কারণের জন্য সাইক্লোটন মেশিনে ব্যবহার করা যায় না, কারণ ইলেকট্রনের মাস কম, মাস যদি কম হয় তার অ্যাক্সিলারেশন খুব বেশি, খুব অল্প সময়ের জন্য তার বেগ খুব উচ্চমানে হয়ে যাবে, আলোক বেগ কাছাকাছি পৌঁছে যাবে, সেক্ষেত্রে মাসটা কি অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে। আর মাস যদি খুব বেশি পরিবর্তন হয় তাহলে রেজোনেন্সের শর্তটা কী হবে, বিঘ্নিত হবে, সেই সমস্ত পার্টিকেল মানে ইলেকট্রনকে এখানে অ্যাক্সিলারেট করা যাবে না, অর্থাৎ তার বেগ বা এনার্জি বাড়ানো এই সাইক্লোটন মেশিনে সম্ভব নয়। 3 নম্বর পয়েন্ট, নিউটনস বিং ইলেকট্রিক্যাল নিউট্রাল, বা নিউট্রন পার্টিকেলকে করতে পারবো না আমরা, কেন না নিউট্রন তো ইলেকট্রিক্যাল তো নিউট্রাল বা নিস্তড়িত কণা, আর যদি নিস্তড়িত কণা হয় তাহলে ডিগুলো তো ইলেকট্রিক ফিল্ডকে অ্যাট্রাক্ট করতে পারবে না, ভেলোসিটি বাড়াতে পারবে না, তাহলে সাইক্লোটন মেশিনে আমরা নিউট্রনকে ব্যবহার করতে পারবো না। ম্যাগনেটিক ডাইপোল কাকে বলে? একটা ম্যাগনেটের
যদি এটা সাউথ পোল এবং এটা যদি নর্থ পোল হয় এবং এদের পোল স্ট্রেংথ যদি এম হয়, মানে দুটো অপোজিট পোল এবং ইকুয়াল পোল স্ট্রেংথ, তারা যদি খুব কাছাকাছি থাকে, তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলবো ম্যাগনেটিক ডাইপোল। তাহলে কোনো চৌম্বকের নর্থ পোল এবং সাউথ পোল এবং যাদের পোল স্ট্রেংথ সমান, তারা যদি খুব কাছাকাছি থাকে, তাহলে ওই সিস্টেমটাকে আমরা বলবো ম্যাগনেটিক ডাইপোল। তার ডাইপোল মুভমেন্ট কাকে বলবো না, ওই ম্যাগনেটিক ডাইপোলের পোল স্ট্রেংথের ভ্যালু ইনটু তাদের মাঝখানে যে ডিস্টেন্স 12, ওই দুটোর মাল্টিপ্লাইকে বলবো আমরা ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। এটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সাইন দিয়ে লেখা হয়, যা ডিরেকশান কোন দিকে হবে না, এখানে ম্যাগনেটিক ফোর্স বাইরে কোন দিকে হয়, নর্থ টু সাউথ, ভেতরে কোন দিকে হয়, সাউথ টু নর্থ। তার লেন্থের দিক বোঝাচ্ছে সাউথ টু নর্থ, অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিরেকশান হবে সাউথ টু নর্থ। এবং এটার ইউনিট কী হবে না, এটা পোল স্ট্রেংথ, পোল স্ট্রেংথের ইউনিট জানি আমরা অ্যাম্পেয়ার মিটার ইন্টু লেন্থ মিটার, মানে অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার। অথবা আরেকটা ইউনিট হয়, আবার আমরা জানি বি ইকুয়ালস টু এফ বাই এম, এম ইকুয়ালস টু এফ বাই বি, স্মল এম এর জায়গায় বসিয়ে দিলাম বি, তাহলে এফ বাই বি ইন্টু 12। তাহলে এসআই ইউনিট কী হবে আরেকটা, এটা কি নিউটন, এটা কি মিটার, এটা টেসলা, তাহলে নিউটন মিটার টেসলা টু দি পাওয়ার -1। আবার নিউটন ইন্টু মিটার মানে জুল, জুল টেসলা টু দি পাওয়ার -1। তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি বললাম, কোনো চৌম্বক দ্বিমেরু যে কোনো একটি পোল স্ট্রেংথের ভ্যালু, মানে সাউথ পোল বা নর্থ পোল যে কোনো একটা পোল স্ট্রেংথের ভ্যালু এবং তাদের মাঝখানে ডিস্টেন্সে মাল্টিপ্লাইকে বলবো আমরা ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট বা চৌম্বক দ্বিমেরু ভ্রামক। ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, দ্য ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট অফ আ ম্যাগনেটিক ডাইপোল ইজ ডিফাইন্ড অফ দ্য প্রোডাক্ট অফ ইটস পোল স্ট্রেংথ অ্যান্ড ম্যাগনেটিক লেন্থ। কোনো চৌম্বক দ্বিমেরুর যে কোনো একটি মেরু শক্তির মান তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা বলবো ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এবং এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এর ডিরেকশান কোন দিকে হবে, সাউথ টু নর্থ, যা এসআই একক হবে অ্যাম্পেয়ার মিটার স্কোয়ার এবং আরেকটা এসআইতে ইউনিট হবে জুল টেসলা টু দি পাওয়ার -1। এবং মাথায় রাখতে হবে এটা ম্যাগনেটিক ফোর্স লাইনের উল্টো দিকে কিন্তু এই ডিরেকশান। ম্যাগনেটিক ফোর্স লাইন কিন্তু হয় বাইরে নর্থ টু সাউথ, আর এখানে ডিরেকশান কোন দিকে হবে, সাউথ টু নর্থ। ম্যাগনেটিক ফিল্ড অফ বার ম্যাগনেট অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট, মানে একটা দণ্ডচুম্বকের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য বার করতে হবে, ওই পজিশানটাকে ট্যান এ পজিশানও বলা হয়। এই একটা দণ্ডচুম্বক, যার এই দিকে আছে ধরলাম সাউথ পোল, এখানে আছে নর্থ পোল, এই দুটোর মাঝখানে ডিস্টেন্স ধরলাম 12। এদের অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট নিলাম পি, যা এই দুটো পোলের ঠিক মিডিল পয়েন্ট থেকে 8 ডিস্টেন্স। এই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে আমরা ক্যালকুলেশন করব। এই নর্থ পোলের জন্য আর সাউথ পোলের জন্য উভয় পোল স্ট্রেংথ সমান, তাহলে এম পোল স্ট্রেংথ থেকে পি দূরত্বে ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে, ধরলাম এটা হবে বিএন ইকুয়ালস টু μ0/4π ইন্টু এম বাই এই ডিস্টেন্সের স্কোয়ার। এটা 12, এটা কত এল, এটা কত হবে আর মাইনাস এল এর হোল স্কোয়ার। ডিরেকশানটা হবে এন থেকে পি। আবার এস পোলের জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে না, বি এস ইকুয়ালস টু μ0/4π এম বাই এই ডিস্টেন্সটা কত হবে না, এটা এল পুরোটা আর, তাহলে আর প্লাস এল এর হোল স্কোয়ার। এই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ডিরেকশন বার করতে গেলে একটা আইসোলেটেড নর্থ পোল রাখতে হবে,
সেই এই নর্থ রিপালসান করবে বলে এর ডিরেকশান হয়েছে এন থেকে পি। তাহলে এখানে যদি নর্থ পোল রাখি, এই নর্থ এই সাউথ অ্যাট্রাকশান করবে, তাহলে এর দিক কোন দিকে হবে? পি থেকে এস। দুটো অপোজিট ডিরেকশান, তাহলে বিয়োগ করে দিতে হবে। তাহলে এই দুটোকে কী মনে হচ্ছে? বিএন গ্রেটার দেন বিএস। তাহলে রেজাল্টের ইন্টেন্সিটি কত হবে? না বি ইকুয়ালস টু বিএন মাইনাস বিএস, যার ডিরেকশান কোন দিকে হবে? যেহেতু এটা বেশি, তাহলে ডিরেকশান হবে এন থেকে পি। এই দুটো বিয়োগ করলে দেখ মিউ নট বাই 4 পাই কমন, এম আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর প্লাস এল এর হোল স্কোয়ার। বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই এম, এটা করলে হবে আর স্কোয়ার মাইনাস এল হোল স্কোয়ার, উপরে হবে 4 RL। আর আমরা ম্যাগনেটিক ডাইপোল পড়াচ্ছি, ম্যাগনেটিক ডাইপোলের ডেফিনেশন অনুসারে আমরা জানি যার মাঝখানে লেন্থটা খুব স্মল হবে, মানে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল। অর্থাৎ এখানে স্মল এটাকে নেগলেক্ট করব, তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই এম 4RL বাই r⁴। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2L ইন্টু এম বাই লিখতে পারি আমি r³। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 2, এটা মানে কি হবে? এম ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট r³, যেখানে এম ইকুয়ালস টু হচ্ছে 12 ইন্টু এম ভেক্টর কোয়ান্টিটি। তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত বেরোলো? মিউ নট বাই 4 পাই ইন্টু 2m বাই r³, যেখানে এমটা বোঝাচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট। এবং ডিরেকশান কোন দিকে বোঝালো? না ডিরেকশান বুঝিয়েছে এন থেকে পি, মানে নর্থ থেকে সাউথ, এই দিকে বি এর দিক। আবার এম এর দিক কোন দিকে হবে? না এম এর দিকে আমরা জানি সাউথ টু নর্থ, তো এটা সাউথ টু নর্থ এই দিকে। অর্থাৎ বার ম্যাগনেটের অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ডিরেকশান এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ডিরেকশান কিন্তু সেম দিকে। অর্থাৎ বি এবং পি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, এটা হাইলাইট করতে হবে। এই একটা বার ম্যাগনেট আছে দণ্ডচুম্বক, একদিকে আছে সাউথ পোল, একদিকে আছে নর্থ পোল, যার পোল স্ট্রেংথ এম এবং এদের মাঝখানে সেপারেশান হচ্ছে 12। তাহলে এই বার ম্যাগনেটটা ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? না পোল স্ট্রেংথ ইন্টু দুটো পোলের মাঝখানে ডিস্টেন্স। এই ম্যাগনেটটাকে যদি আমি এইভাবে কেটে দিই, মানে অ্যাক্সিসে পারপেন্ডিকুলার হবে, দুটো ইকুয়াল পার্টে ভেঙে দিই, তখন ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? একদিকে সাউথ একদিকে নর্থ। যখনই আমি এই পোর্শনটাকে আমি ভেঙে দেব, মানে সরিয়ে দেব, তাহলে এখানে আরেকটা নর্থ পোল তৈরি হবে, পোল স্ট্রেংথ এম, তখন লেন্থটা কত হবে? এল। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ ছিল কত? 2L, হয়ে গেছে কত? এল। তাহলে এখন কত হলো এটা? ml। তাহলে এখান থেকে লক্ষ্য করে দেখ, এই ভ্যালুটা আগে যে ভ্যালু ছিল তার অর্ধেক হয়ে গেছে। এবার যদি এই ম্যাগনেটটাকে আমি যদি অ্যাক্সিসের প্যারালাল করে কেটে দিই, মানে এইভাবে, তখন কিন্তু পোল স্ট্রেংথটা অর্ধেক হয়ে যাবে, m/2 m/2, বাট লেন্থ একই থাকবে। তখন ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট কত হবে? পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ। তাহলে এই দুটো ফলো করে দেখো, তখন কত হবে? m/2। অর্থাৎ ম্যাগনেটকে অ্যাক্সিসে প্যারালাল করে যদি কাটা হয় অথবা অ্যাক্সিসে পারপেন্ডিকুলারভাবে কেটে সমান দুটো পার্টে ভাগ করলে প্রতিটা ক্ষেত্রে ম্যাগনেটিক মুভমেন্ট আগে যা ম্যাগনেটিক মুভমেন্ট থাকবে তার হাফ হয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড অফ আ বার ম্যাগনেট অ্যাট ইকুইটোরিয়াল পয়েন্ট বা tan B পজিশন বলা হয়। এই একটা
বার ম্যাগনেট আছে, দণ্ডচুম্বক, যার একদিকে আছে সাউথ পোল, একদিকে আছে নর্থ পোল, উভয়ে পোল স্ট্রেংথ সমান এবং ওদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম আমি 12। এইটা হচ্ছে ওদের অ্যাক্সিস। এদের পারপেন্ডিকুলার বাইসেক্টর এই পয়েন্ট, নাম দিলাম এটা ওপি, যেখানে ওপি ইকুয়ালস টু স্মল আর। ওই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটির ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমি আইসোলেটেড একটা নর্থ পোল রাখবো। এই সাউথ পোলের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি কোন দিকে হবে না, সাউথ নর্থ অ্যাট্রাকশন, এইটা কিন্তু এই বরাবর কাজ করবে। নাম দিলাম বি এস। এখন এসপি ডিস্টেন্সটা কত হবে, এটা হচ্ছে এল, এটা আর, তাহলে এসপি ডিস্টেন্স হবে আর স্কোয়ার এল স্কোয়ার রুট। তাহলে এই সাউথ পোলের জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ভ্যালু কত হবে না, বি এস ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই এম বাই ডিস্টেন্সের স্কোয়ার, অল রুট আছে, তাহলে এটা হবে আর স্কোয়ার এল স্কোয়ার। দিকটা কোন দিকে হবে, পি থেকে এস, এই ডিরেকশন। আবার এটা নর্থ, এখানে নর্থ রিপালসান, তাহলে এটার জন্য ডিরেকশানটা হবে এই বরাবর। তাহলে নর্থ নর্থ রিপালসান, তাহলে এটা হবে বি এন। তাহলে বি এন এর ভ্যালু কত হবে, মিউ নট 4 পাই এম বাই এই ডিস্টেন্স, এটা হচ্ছে এল, এটা আর, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে আর স্কোয়ার এল স্কোয়ার রুট, মানে এটা হবে আর স্কোয়ার এল স্কোয়ার। তাহলে এইটা ডিরেকশন কোন দিকে হচ্ছে, এন থেকে পি, এন থেকে পি। এই দুটো সমীকরণ থেকে বলতে পারি বিএস ইকুয়ালস টু বিএন। আমি ধরলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এই কোণ থিটা হলে এই কোণও কত হবে, থিটা হবে। তাহলে এই কোণটা কত হবে না, এই কোণটা হবে 2 থিটা। তাহলে এদের রেজাল্টেন্ট কি হবে না, যেহেতু দুটো ভেক্টর ইকুয়াল, রেজাল্টেন্ট ওই ভেক্টর দুটোর অ্যাঙ্গেলের বাইসেক্টর বরাবর হবে, এই বরাবর যাবে রেজাল্টেন্ট। তাহলে ডেফিনেটলি এই কোণটা কত হবে থিটা, এই কোণটা কত হবে থিটা। তাহলে বিএস এর এই কম্পোনেন্টস কত হবে, বিএস কস থিটা, আর এই কম্পোনেন্টসটা হবে বিএস সাইন থিটা। আবার এই কোণ থিটা আছে, তাহলে এর এই কম্পোনেন্টস হবে বিএন কস থিটা, আর এই কম্পোনেন্টসটা হবে বিএন সাইন থিটা। তাহলে এখানে বিএস সাইন থিটা এবং বিএন সাইন থিটা দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে এই দুটো কম্পোনেন্টস ব্যালেন্স হয়ে যাবে। বাট বিএস কস থিটা এবং বিএন কস থিটা দুটো ইকুয়াল কিন্তু সেম ডিরেকশানে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড হবে বি ইকুয়ালস টু বিএস কস থিটা প্লাস বিএন কস থিটা। আবার বিএস আর বিএন সমান, তাই লিখতে পারি 2BS কস থিটা। বিএস এর ভ্যালু আমি পেয়েছি, তাহলে মিউ নট 4 পাই এম আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু কস থিটা। কস থিটা মানে বেস, বেস কত এল বাই হচ্ছে হাইপোটেনিউস, মানে এল বাই আর স্কোয়ার প্লাস এল এর রুট। তাহলে বি ইকুয়ালস টু বেরোচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু 12 ইন্টু এম বাই আর স্কোয়ার এল স্কোয়ার পাওয়ার 3/2। আমরা ম্যাগনেটিক ডাইপোল পড়াচ্ছি, ডাইপোলের ডেফিনেশন কি জানি না, এলটা খুব স্মল আরটা খুব বড় হবে। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই 12 বাই এম, যেখানে এলটা খুব স্মল,
নেগলেক্ট করব, তাই এটা কত হবে আর কিউব, যেখানে আর ভেরি ভেরি গ্রেটার দেন এল। এটা মানে কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তাহলে বি ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ক্যাপিটাল এম বাই আর কিউব, যেখানে ক্যাপিটাল এম ইকুয়ালস টু 2L ইন্টু স্মল এম। অর্থাৎ পি পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ভ্যালু বেরোলো মিউ নট বাই 4 পাই ইন্টু এম বাই আর কিউব। ডিরেকশান কোন দিকে হবে? না, ডিরেকশানটা আমরা এইদিকে দেখেছি, এইদিকে পেয়েছি ডিরেকশান। আবার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিরেকশান কোন দিকে হয়? সাউথ টু নর্থ, মানে এই দিকে। অর্থাৎ পি পয়েন্টে বি ম্যাগনেটিক ইন্টেন্সিটি এবং ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট উভয়ের মাঝখানে কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি। এবং আরেকটা যদি লক্ষ্য করে দেখ, যখন আমরা ট্যান এ পজিশনে বার করলাম তখন কিন্তু B1 ধরলাম, ওটাকে মিউ নট বাই 4 পাই 2M বাই আর কিউব বেরিয়েছিল। আর যখন ট্যান বি পজিশনে বার করলাম এটাকে B2 ধরলাম, মিউ নট বাই 4 পাই এম বাই আর কিউব বেরিয়েছে। তাহলে এই দুটোকে আমি কি বলতে পারি? আমি এটাই বলতে পারি B2 ইজ ইকুয়াল টু 2B1। অর্থাৎ ট্যান বি পজিশনে যে ম্যাগনেটিক ফিল্ড বেরোলো, ট্যান এর পজিশনে ম্যাগনেটিক ফিল্ডের ডবল ম্যাগনেটিক ডাইপোলের জন্য। এবং ট্যান এ পজিশনে এম এবং বি এদের মাঝখানে কোণ ছিল 0 ডিগ্রি, এবং ট্যান বি পজিশনে এম এবং বি এদের মাঝখানে কোণ হলো 180 ডিগ্রি। এবার আমরা ম্যাগনেটিক ডাইপোলের জন্য ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করব অ্যাট এনি পজিশন। এইটা হচ্ছে একটা বার ম্যাগনেট, দণ্ডচুম্বক, যার এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল, উভয়ে পোল স্ট্রেংথ সমান এবং এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 12। মানে এই ম্যাগনেটটার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ভ্যালু 12 ইন্টু এম। যে কোনো পজিশান নিলাম এইটা, যার কোঅর্ডিনেট আর কমা থিটা, পোলার কোঅর্ডিনেট, মানে এইটা হচ্ছে আর, নাম দিলাম ওপি, যেখানে ওপি ইজ ইকুয়াল টু আর এবং এই কোণটা হচ্ছে থিটা। এটাকে পোলার কোঅর্ডিনেট বলে। তাহলে এম এর দিক কোন দিকে? না, এম এর দিক হচ্ছে সাউথ টু নর্থ। এমকে এই বরাবর কম্পোনেন্টস এম কস থিটা, ঠিক পারপেন্ডিকুলারভাবে আর একটা কম্পোনেন্টস এম সাইন থিটা। এবার পি পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করতে হবে। এখন এম কস থিটার জন্য পি পয়েন্ট কেমন হয়েছে? অ্যাক্সিসের উপর। তাহলে অ্যাক্সিসের উপর হলে তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি ভ্যালু কত হয়? না, আমরা জানি B1 মিউ নট বাই 4 পাই ইন্টু 2M, এখন এম নয়, এম কস থিটা বাই আর কিউব। এবং এর ডিরেকশান কোন দিকে হয়? না, আমরা জানি অ্যাক্সিসের উপর এম এর দিক এবং বি এর দিক একই দিকে হয়। অর্থাৎ এম এর দিক এই বরাবর, তাহলে বি এর দিকে ওই বরাবর হবে। তাহলে এইটা হচ্ছে B1। আবার এম সাইন থিটার জন্য পি পয়েন্টটা কেমন? না, পারপেন্ডিকুলার বাইসেক্টর, তার জন্য কত হয়? B2 ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু এম সাইন থিটা বাই আর কিউব। এর ডিরেকশন কোন দিকে হবে? না, আমরা দেখেছি পারপেন্ডিকুলার বাইসেক্টর হলে কোন দিকে হয়? যেখানে এম আর বি এর মাঝখানে কোণ হয় 180 ডিগ্রি। অর্থাৎ এখানে এম সাইন থিটা এই দিকে, তাহলে এই পয়েন্টে আমরা যেটা পাবো বি এর দিক সেটা এই বরাবর হবে। ঠিক উল্টো, দেখ এটা উল্টো দিক। তাহলে এদের রেজাল্টেন্ট কোন দিকে হবে? এদের রেজাল্টেন্ট হবে এই বরাবর, আমরা রেজাল্টেন্ট পাবো বি। এটা B1 ভেক্টর, এটা B2 ভেক্টর। তাহলে বি ভেক্টরের ভ্যালু কত হবে? না, B1 স্কোয়ার B2 স্কোয়ার রুট। তাহলে এটা করলে আমরা কত পাবো? না, এটা করলে পাবো আমরা মিউ নট
বাই 4 পাই এম বাই আর কিউব রুট ওভার 3 কস স্কোয়ার থিটা প্লাস 1। এটা হচ্ছে বি এর ভ্যালুটা আমি পাবো। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? এই কোণ ধরলাম ফাই, তাহলে লিখতে পারি tan ফাই ইকুয়ালস টু পারপেন্ডিকুলার B2 বাই B1। আর B2 মানে কি? এটা বাই B1, দুটোকে ভাগ করে দাও, ভাগ করলে কি পাবো আমরা? আমরা এটা পাবো হাফ tan থিটা, তাহলে ফাই ইকুয়ালস টু tan ইনভার্স হাফ tan থিটা। তাহলে এনি পয়েন্টে রেজাল্টের ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করেছি এবং ডিরেকশনও বার করলাম।